কবি লিখেছেন, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। আসলে যুদ্ধ মানে কিন্তু শত্রু শত্রু খেলা নয়, এমনকি প্রেমিকের প্রতি প্রেমিকার অবহেলাও নয়। আবার যুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে আর্মার্ড কার ভায়োলিন বোঝাই করে প্রিয়তমার দোরগোড়ায় হাজির থাকবে, কিংবা মিগ-21 বা বি-52 বোমা নয়, বরং প্রিয়তমার উঠোনে কেবল চকলেট আর টফি ফেলে দিয়ে চলে যাবে। এ সবই কবির কল্পনা, বাস্তব অনেক নিষ্ঠুর। আপনাদের অনেকেরই প্রিয় সিনেমা স্টিভেন স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান। সিনেমার শুরুতেই টানা 24 মিনিট কেবল যুদ্ধই দেখান পরিচালক। গল্পটি শুরু হয় 1944 সালের 6 জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি অভিযানের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সেনারা নৌকা থেকে ফ্রান্সের ওমাহা পিছে নামার সঙ্গে সঙ্গেই জার্মান বাহিনীর গুলিতে একের পর এক সৈন্য নিহত হতে থাকে। বলা হয় এটি সিনেমার ইতিহাসে যুদ্ধের সবচেয়ে নির্মম উপস্থাপনাগুলোর একটি। এর একটি ব্যাখ্যা দিয়েছিলেন পরিচালক স্পিলবার্গ। বলেছিলেন, শুরুতেই দীর্ঘ যুদ্ধ দৃশ্য দেখানোর উদ্দেশ্য ছিল দর্শককে যুদ্ধের বাস্তব নৃশংসতার মধ্যে ঢুকিয়ে দেওয়া, বোঝানো যে যুদ্ধ কোনো বীরত্বের রোমান্টিক গল্প নয়, বরং যুদ্ধ ভয়ঙ্কর, ভয়াবহ মানবিক ট্র্যাজেডি। সেভিং প্রাইভেট রায়ান এই সিনেমার কথা যেটা বলছি, এটি মুক্তি পেয়েছিল 1998 সালে। এর ঠিক 1 বছর আগে যুদ্ধের আরেকটি সিনেমা অস্কার সহ অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছিল। সেটিও আপনাদের অনেকেরই খুব প্রিয় সিনেমা, লাইফ ইজ বিউটিফুল। সিনেমায় দেখা যায় এক বাবা তার ছেলেকে বন্দি শিবিরের ভয়াবহতা থেকে আড়াল করতে পুরো ঘটনাকে একটি খেলা হিসেবে উপস্থাপন করছেন। বিতর্কটা হয়েছিল এ নিয়েই। প্রশ্ন উঠেছিল, যুদ্ধ কি সত্যি শিশুদের আড়ালে রাখা সম্ভব? যুদ্ধ যে আসলেই রোমান্টিক কোনো বিষয় নয়, তা বাংলাদেশের মানুষের চেয়ে আর কে ভালো জানে। 1971 সালে টানা 9 মাস দেশের মানুষ দেখেছে পাকিস্তান বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আল-বদর বাহিনীর নৃশংসতা। আজ আমরা কথা বলবো যুদ্ধের রোমান্টিকতা নিয়ে নয়, বরং যুদ্ধের ভয়াবহতা নিয়ে, যুদ্ধের ভয়াবহ প্রভাব নিয়ে। সাপ্তাহিক আয়োজন প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতির আমাদের আজকের বিষয়, যুদ্ধের অর্থনীতি, বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত। চোদ্দ হাজার যুদ্ধ ও অর্থনীতি। বলা হয় মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত অন্তত 14,000 যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে। প্রতিটি যুদ্ধই ছিল ধ্বংসাত্মক, ঘটেছে বিপুল প্রাণহানি। আবার যুদ্ধ শেষ হওয়া মানে কিন্তু সব সমস্যার সমাধান নয়, বরং বছরের পর বছর লেগে যায় এর ক্ষতি কাটিয়ে উঠতে। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল 1918 সাল পর্যন্ত। এর অর্থনৈতিক প্রভাব ছিল নানামুখী। যেমন এরপরে ইউরোপীয় সাম্রাজ্যগুলোর পতন ঘটে, পরাজিত জার্মানিতে অতি মূল্যস্ফীতি বা হাইপার ইনফ্লেশন দেখা দেয়, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ছড়িয়ে পড়ে এবং 1929 সালের যে মহামন্দা, তাও প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক বিশৃঙ্খলারই ফল। হাইপার ইনফ্লেশনের একটা উদাহরণ দিচ্ছি। তখন জার্মানির মুদ্রার নাম ছিল রাইক্সমার্ক। 1922 সালে 24 জুন $1 সমান ছিল 272 রাইক্সমার্ক। আর 1923 সালের 30 সেপ্টেম্বর সেই $1 দর বেড়ে হয় 6 কোটি রাইক্সমার্ক। সুতরাং বুঝতেই পারছেন জার্মানির মার্ক তখন আদতে পরিণত হয়েছিল এক টুকরো কাগজে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয় তার কিছু ছবি আমরা দেখাতে পারি। দেখুন কিভাবে টাকা নিয়ে খেলছে শিশুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে 6 বছর, 1945 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হয় এরপরই। ডলার হয়ে ওঠে বৈশ্বিক রিজার্ভ মুদ্রা, ইউরোপের পুনর্গঠন হয়, বিশ্বব্যাংক ও IMF-এর মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিশ্বে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয় এ সময় থেকেই। এরপরে আধুনিক অর্থনীতিতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলেছিল 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব ছিল জ্বালানি তেল সংকট। আরব তেল উৎপাদক দেশগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উপর তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে যায়। পশ্চিমা অর্থনীতিতে মন্দা শুরু হয়। অর্থনীতিতে স্টকফ্লেশন নামে একটি কথা আছে।
সহজ ভাষায় যদি বলি তাহলে স্টকফ্লেশন হচ্ছে এমন এক অর্থনীতি যেখানে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং উচ্চ বেকারত্ব একই সঙ্গে দেখা যায়। এটা খুব সহজে দেখা যায় না। এই স্টকফ্লেশনের সঙ্গে বিশ্বের পরিচয় ঘটে সেই আরব ইসরায়েল যুদ্ধের কারণেই। এই মন্দা অবস্থা ১ দশক ধরে চলেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এরপরই মার্কিন যুক্তরাষ্ট্র তেল মজুদের উপর নজর দেয় আর চোখ দেয় পরের তেলের প্রতি। ঠিক তখনই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তার নাম আমরা সবাই জানি, তিনি বলেছিলেন তেল এতটাই গুরুত্বপূর্ণ পণ্য যে তা শুধু আরবদের হাতে ছেড়ে দেওয়া যায় না। যুদ্ধ যেভাবে অর্থনীতিকে আঘাত করে, বিশ্ব বাণিজ্যই এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় নির্ধারক। এখন পণ্য উৎপাদনই কিন্তু যথেষ্ট নয়, বরং পণ্য পৌঁছে দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ সালের ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন ভেঙে পড়লে অর্থনীতির কী দশা হয়। তখন উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়ে গিয়েছিল প্রায় গোটা বিশ্ব। সেখান থেকে উত্তরণ এখনও কিন্তু পুরোপুরি হয়নি। এরই মধ্যে শুরু হয়ে গেল ইরান যুদ্ধ, যে যুদ্ধের সঙ্গে তেল উৎপাদন, তেল সরবরাহ অর্থাৎ তেল বাণিজ্য সরাসরি যুক্ত। আমরা জানি যে যুক্তরাষ্ট্র ইসরায়েল একসঙ্গে হামলা করেছে ইরানের উপরে। এরই মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে, প্রায় দ্বিগুণ হয়েছে গ্যাসের দাম, বাড়ছে সার ও গমের দাম, শুরু হয়েছে ভোজ্য তেলের সংকট। আমরা জানি যুদ্ধে সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ হয়, বিমা খরচ বাড়ে, পরিবহন ব্যয় বৃদ্ধি পায়। সব মিলিয়ে বড় ধরনের সংকটের মধ্যেই কিন্তু এখন পুরো বিশ্ব। যুদ্ধ তো এখন শুধু সীমান্তে হয় না, যুদ্ধ ছড়িয়ে পড়ে তেলের দামে, খাবারের বাজারে, মূল্যস্ফীতিতে, এমনকি আমাদের রান্নাঘরেও। প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ বাংলাদেশকেও কতটা অর্থনৈতিক ঝুঁকির মুখে ফেলছে। বিপদের মুখে বাংলাদেশের অর্থনীতি। ভুল নীতি ও অব্যবস্থাপনার জন্য এখন পর্যন্ত কোভিড ও ইউক্রেন যুদ্ধের প্রভাব থেকে বের হতে পারেনি বাংলাদেশ। আবার এর মধ্যেই আমরা আগেই বলেছি যে শুরু হয়ে গেল ইরান যুদ্ধ, সরকারও নতুন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির কিছুটা মেরামত করে গেছেন ঠিকই, তারপরেও অর্থনীতি পুরোপুরি ঠিক হয়নি। বাংলাদেশের অর্থনীতি যুদ্ধের কারণে তিনভাবে ঝুঁকিতে পড়েছে। যেমন ১, জ্বালানি আমদানি, ২, আমদানি ব্যয় এবং ৩, মূল্যস্ফীতি। বাংলাদেশের জ্বালানি আমদানি নির্ভর। তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে, এ খাতে ভর্তুকিও বাড়াতে হবে। এর ফলে উৎপাদন ব্যয় বাড়বে, বিনিয়োগ কমে যাবে, বেড়ে যাবে সরকারের বাজেট ঘাটতি। আর আমদানি ব্যয়ের ক্ষেত্রে খাদ্য, সার বা জ্বালানি সব ব্যয় কিন্তু বাড়িয়ে দেবে এই যুদ্ধ। এর ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ বাড়বে, বেড়ে যাবে ডলারের দর। তবে সবচেয়ে বড় সংকট হচ্ছে মূল্যস্ফীতি। যুদ্ধ মানেই সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি, এতে বেড়ে যাবে জীবনযাত্রার ব্যয়। এমনিতেই ৯.13% মূল্যস্ফীতি নিয়ে বিপাকে আছে আমরা সবাই। নতুন করে মূল্যস্ফীতির চাপ সহ্য করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। মনে রাখতে হবে টানা ৩ বছর ধরে বাংলাদেশের মূল্যস্ফীতি অনেক অনেক বেশি। বিপদ যে কেবল বাংলাদেশ এই ৩ সূচকে আছে তা কিন্তু নয়। আগে থেকেই আমরা আরও বেশ কিছু সূচক নিয়ে বেশ বিপাকেই আছি। এমন কয়েকটি সংকট বা বিপদ বা বিপাক যাই বলি না কেন তার দিকে আমরা নজর দিতে চাই। নিম্নমুখী প্রবৃদ্ধি আর কতদিন? বাংলাদেশ প্রবৃদ্ধির ধারা থেকে ছিটকে পড়েছিল কোভিডের সময় থেকেই। করোনার পরে আমাদের দেশের যে বিশেষজ্ঞ তাদেরও অভিমত ছিল যে তখন প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে অর্থনীতি টিকিয়ে রাখার প্রতি বেশি মনোযোগ দেওয়া। তবে সে সময় শুরুতে বিপাকে পড়লেও বেশিরভাগ দেশই কিন্তু এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পেরেছে। পিছিয়ে থাকা দেশগুলির মধ্যে অন্যতম বাংলাদেশ। আমাদের আকাঙ্ক্ষা ছিল নতুন সরকারের সময় বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর একটি পরিকল্পনা নিয়ে এগোবে। বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে জিডিপি $১ ট্রিলিয়ন উন্নীত করার আকাঙ্ক্ষার কথা বলছে। তবে এর জন্য প্রয়োজন গড়ে ৯%-এরও বেশি হারে প্রবৃদ্ধি। এখন সেটা মাত্র ৩.49%, অর্থাৎ বাস্তব ও আকাঙ্ক্ষার মধ্যে বিস্তর ফারাক। মানুষ গরিব হয়ে পড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস যে সর্বশেষ জরিপ করেছিল তাতে দেখা যায়, সেটা ছিল ২০২২ সালে, তাতে দেখা যায় যে তখন বাংলাদেশের দারিদ্র্য হার ছিল 18.7%।
এরপরে আর জরিপ হয়নি, ফলে এখন দেশে ঠিক কত দারিদ্র হার সেটা নিয়ে আমাদের সরকারি কোনো তথ্য নেই। তবে গত নভেম্বরে বিশ্বব্যাংক তারা একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে বাংলাদেশে এখন দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 21.2%। এর মানে হলো এখন দেশে প্রায় 3,60,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে। দারিদ্র হারের এই পতন ঠেকাতে মানুষের আয় অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা জানি বাংলাদেশে এখন 1% জিডিপি বাড়লে দারিদ্র কমে যায় গড়ে 0.9%। সুতরাং প্রবৃদ্ধির দিকে আমাদের তাকাতেই হবে। বাংলাদেশে নীরবে ঘটে গেছে একটি মহা অঘটন, আর এ নিয়ে আমরা খুব কমই আলোচনা করি। সেটি হলো বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম উচ্চ আয় বৈষম্যের দেশ। তত্ত্বগতভাবে জিনি অনুপাত হলো আয় বা সম্পদের অসমতা মাপার একটি সূচক। এর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। জিনি অনুপাত 0.50-এর কাছাকাছি পৌঁছানো মানে উচ্চ মাত্রার আয় বৈষম্য। বাংলাদেশ এখন প্রায় এই জায়গাতেই অবস্থান করছে। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দেশে জিনি অনুপাত এখন 0.499%। জিনি অনুপাত বাড়া মানে হলো অর্থনীতি বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার লাভ সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। ধনী মানুষের আয় দ্রুত বাড়ছে, কিন্তু গরিব মানুষের আয় তত আর বাড়ছে না। দেশের মোট আয়ের প্রায় 41% এখন মাত্র 10% মানুষের হাতে, আর সবচেয়ে কম আয়ের 10% তাদের হাতে আছে মাত্র 2% সম্পদেরও কম। উদ্বেগের আরও বিষয় হচ্ছে জাতীয় আয়ে মধ্যবিত্তের অংশ কমেছে। অর্থনীতির এই যে গতি স্লোত হয়ে পড়েছে, এটা তারই একটি প্রমাণ। তাহলে কি দরকার? এখন দরকার একটি চাকরির। পরিসংখ্যান বলছে 2016 থেকে 2022 সাল পর্যন্ত সময়ে প্রায় 1,40,00,000 তরুণ কর্মক্ষম বয়সে বাজারে প্রবেশ করেছে, কিন্তু নতুন চাকরি তৈরি হয়েছে মাত্র 87 লাখ, অর্থাৎ প্রায় অর্ধেক তরুণই কাজ পায়নি। আর যারা কাজ পেয়েছে তাদের প্রায় 70% যুক্ত হয়েছে কম উৎপাদনশীল কৃষি খাতে। আমরা জানি আয় বাড়ায় শিল্প খাতের চাকরি। দেখা গেছে শিল্প খাতে গড়ে প্রবৃদ্ধি প্রায় 9%, অথচ সেখানে কর্মসংস্থান কমেছে উল্টো প্রায় 10%। মোট রপ্তানির 82% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু এই খাতে চাকরি হচ্ছে মাত্র 6%। আর নারীদের অবস্থা তো আরও খারাপ। প্রতি 5 জন তরুণীর মধ্যে 1 জন কর্মসংস্থানে নেই। শিক্ষিত তরুণীদের মধ্যে প্রতি 4 জনে 1 জনই বেকার। শহরে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ 2016 সালে ছিল 31%, এখন তা 25%। কৃষিখাতে কর্মীদের 58% নারী, অর্থাৎ অধিকাংশই কম বেতনের আর অনানুষ্ঠানিক কাজে যুক্ত। এবার যুব শ্রমবাজারের দিকে একটু তাকাই। যুব বেকারত্ব এখন 8%, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের বেকারত্ব 14%, 16% তরুণ কাজ, শিক্ষা বা প্রশিক্ষণ কোনোটাতেই নেই। সুতরাং এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রতি বছর প্রায় 22 লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে, তাই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও কর্মসংস্থানমুখী করা খুবই জরুরি। আর এই জন্য লাগবে বিনিয়োগ। সবচেয়ে মন্দ অবস্থায় আছে এই বিনিয়োগ। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ওই সরকারের বিদায়ের সময় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 6.10%। চিত্রটি খুবই উদ্বেগজনক। এতটা খারাপ অবস্থা বাংলাদেশে গত 2 দশকে হয়নি। এমনকি জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অংশ ছিল মাত্র 22%। এটিও গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। এই বিনিয়োগ কমার অনেকগুলো কারণ আছে, যেমন ব্যবসায়ীদের আস্থাহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা, নীতির ধারাবাহিকতার অভাব, আইনশৃঙ্খলার অবনতি, উচ্চ সুদের হার, জ্বালানি সংকট। বিগত 1.5 দশকে বেসরকারি খাতে বেশ কিছু উদ্বেগজনক প্রবণতাও দেখেছি, যেমন রাজনৈতিক প্রভাবশালী অলিগার্ক ব্যবসায়ী গোষ্ঠীর উত্থান, রাষ্ট্রীয় নীতিতে ক্রনিক ক্যাপিটালিজমের প্রভাব, সৎ উদ্যোক্তাদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, বিনিয়োগ নীতিতে স্বচ্ছতার অভাব। সুতরাং এই অবস্থায় নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জই হচ্ছে বেসরকারি খাতে আস্থা ফিরিয়ে আনা, ব্যবসার খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিনিয়োগকারীদের অভিযোগ শোনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা, নীতি স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করা,
ইত্যাদি। তাহলে নতুন সরকার এখন কি করবে? অর্থনীতি আসলে কোভিডের সময় থেকেই চাপে আছে। এরপরে ঘটলো ইউক্রেন যুদ্ধ, আর এখন তো ইরান যুদ্ধ। এর প্রভাব আমরা চারপাশেই দেখছি। মানুষের আয় কমে গেছে। গরিব মানুষদের জন্য টিসিবি ট্রাকে করে পণ্য বিক্রি করার লাইনে থাকা মুখগুলো আমরা যখন দেখি, এ নিয়ে রিপোর্ট ও ছবি প্রকাশ করি, সেখানে আমরা দেখতে পাই কী পরিমাণ কষ্টে আছে সাধারণ মানুষ। কাজ নেই বা কাজ হারিয়েছে এমন মানুষ আমাদের চারপাশে দেখছি। ইরান যুদ্ধ সারা বিশ্বকেই নতুন এক সংকটে ফেলে দিয়েছে। যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এখান থেকেই সবচেয়ে বেশি প্রবাসী আয় পায় বাংলাদেশ। এ সময় বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ হবে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তা ধরে রাখা। কেননা 7 মাস ধরে আমরা দেখছি রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ খুবই কম। ফলে এখন আমাদের নির্ভর করতে হচ্ছে বৈদেশিক ঋণের উপরে। আইএমএফের কাছ থেকে এখন আমাদের 2 কিস্তি পাওনা রয়ে গেছে। এ নিয়ে আলোচনা করতে হবে নতুন সরকারকেই। সরকারের অর্থনীতির দায়িত্বে যারা আছেন তাদের দর কষাকষির ক্ষমতা কত ভালো তা আমরা এখনও বুঝতে পারছি না। নতুন গভর্নর একজন ব্যবসায়ী, আমাদের জন্য এটা একটি নতুন অভিজ্ঞতা। সামনে বিশ্বব্যাংক ও আইএমএফের বৈঠক আছে। ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিদেশি ঋণের প্রয়োজন বাড়বে। সুতরাং সরকারের আলোচনার দক্ষতা এখানে একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বর্তমান সরকার কিভাবে বর্তমান পরিস্থিতি সামাল দেয় তার উপরেই নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনীতির ভাগ্য। এখন পর্যন্ত ইরান যুদ্ধের একমাত্র বিজয়ী দেশ রাশিয়া, আর সবচেয়ে বেশি ক্ষতির মুখে এশিয়া। এই এশিয়ার মধ্যে আবার বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠা আরও কঠিন। এই অবস্থায় আজকে সবশেষ প্রশ্ন হচ্ছে, যুদ্ধের অর্থনৈতিক ঝড়ের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত? অর্থনীতি অনর্থনীতি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। 1 সপ্তাহ পরে নতুন আরেকটা বিষয় নিয়ে আবার দেখা হবে।